নবনীতা, হ্যাঁ বলো। তোমার প্যাকিং শেষ? এই তো করছি। ফ্লাইট কখন কাল? সকালে। তোমাকে যেতে হচ্ছে। হুম। যাই হোক, তোমার জিদের সাথে তো আর পারি না। সাবধানে যেও। আচ্ছা। মাকে জানিয়েছো? না, এখনো জানাইনি, জানাবো। বেস্ট অফ লাক ফর দ্য ইন্টারভিউ। থ্যাংক ইউ। হ্যাঁ বস। হ্যাঁ শায়ন, তুমি কোথায়? এই তো আমি নর্থে। নর্থে? আরে ভাই, নর্থ তো আমার বেডরুম বা টয়লেট নয় যে আমি সহজে বুঝবো যে তুমি কোথায়। কলেজ স্ট্রিটে। আচ্ছা শায়ন, আজকে 6:30 গিরিশ মঞ্চে তোর একটা অ্যাসাইনমেন্ট রয়েছে, এটা ভুলে গেছিস? আসলে অমিতা, আজকের লাইটটা একটু ভালো ছিল তো। তাই ভাবলাম একটু স্ট্রিট ফটোগ্রাফি করে নিই। মানে এখান থেকে যাবো ভাবছিলাম আর কি। না না, দেখ, আমি কতবার তোর চাকরি বাঁচাবো। এটা তোর লাস্ট ওয়ার্নিং। জি বস। আরে শোন, যে জন্য তোকে ফোন করেছিলাম, শোন, ওই আগামীকাল বাংলাদেশের উদীয়মান পত্রিকার একজন সিনিয়র এডিটর আমাদের কলকাতায় আসছে। আচ্ছা। আর যিনি আসছেন উনি শুধু সিনিয়র এডিটর নন, বাংলাদেশের প্রখ্যাত কবি। উনি আমাদের এপার বাংলার প্রখ্যাত শিল্পী এবং কবি অরুণ রায়ের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করবেন। সুতরাং গুরুত্বটা বুঝতে পারছিস? এই 7 দিন তুই ওর সঙ্গে পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে এবং কলকাতার গাইড হিসেবে তুই ওর সঙ্গে থাকবি। তা অমিতা, ওই ভদ্রলোকের নাম কি? আরে ভাই, উনি ভদ্র লোক নন, ভদ্র মহিলা। ওনার নাম নবনীতা ইসলাম। ঠিক আছে সোনা ভাই, টাইমলি পৌঁছে যাস কেমন? ও ওকে ওকে। নবনীতা ইসলাম। সরি, না বলেই তুলে নিলাম। আসলে রোজগারে সাদা কালো শহরটিকে এত মুগ্ধ চোখে কাউকে দেখতে দেখিনি তো, তাই আর লোভ সামলাতে পারলাম না। ছবি সুন্দর হলে মাফ, আর যদি সুন্দর না হয় তাহলে পারফেক্ট না হওয়া পর্যন্ত ছবি তুলতে হবে, এটাই শাস্তি। আচ্ছা। দেখি, সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম টু কলকাতা। আপনার লেখার সঙ্গে আমারও কিন্তু কম বেশি পরিচয় আছে। আঘাত পেলে আরশি ভাঙে একটা ছবি হাজার, হাত বাড়ালেই শরীর গোটা, মানুষটা কই আরশি মানে হৃদয় সবার, মনের মানুষ ভালোবাসা। ভালোই হলো, মানে ওপার বাংলার বিখ্যাত কবির সঙ্গে আমাদের এপার বাংলার বিখ্যাত কবি এবং শিল্পী অরুণ রায়ের ইন্টারভিউটা কিন্তু বেশ জমে যাবে। ও, আপনার আসতে অসুবিধা হয়নি তো কোনো?
সায়ন যা পাগল, আমি তো ভাবলাম ও টাইমলি পৌঁছাতেই পারবে না এয়ারপোর্টে। না না, উনি সময়ের আগেই পৌঁছে গেছিলেন। ম্যাডাম বরং আমাদের অফিসের গাড়ি ছেড়ে দিয়ে হলুদ ট্যাক্সিটি পেয়ে চলে এলো। আসলে প্রথমবার কলকাতা আসবো আর হলুদ ট্যাক্সিতে চড়বো না, সেটা বড় বেমানান। আমি এই পুরো শহরটা ফিল করতে চাই, যে শহরের হাওয়া বাতাসে অরুণবাবুর মতো কবি কবিতা লেখেন, ছবি আঁকেন। সেই শহরটাকে যদি খুব ভালো করে না চিনি তাহলে ওনার ইন্টারভিউটা কিভাবে করব, মানে আর করলেও সেটা খুব জলো হয়ে যায়। রাইট রাইট। বাই দ্য ওয়ে, এই 7 দিন কিন্তু সায়ন আপনার সঙ্গে থাকবে, মানে আপনার পার্সোনাল ফটোগ্রাফার এবং কলকাতা গাইড হিসেবে। ওকে সায়ন, তাহলে সায়ন তুমি ম্যাডামের জন্য ওয়েট করো, বেরিয়ে পড়ো। ম্যাডাম যখন বলবেন তখন বেরিয়ে পড়বে। আমি ততক্ষণে একটা নিউ অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আমি অফিসে যাচ্ছি। দেখা হবে আবার। ভালো নমস্কার। ওই যে পরীটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে ইচ্ছে পরী। মানে মানে তুমি মন থেকে কিছু চাইলে ওটা পূরণ হয়ে যাবে। তুমি একেবারে গুছিয়ে নিতে কথা বলতে পারো। হাসছো কেন? ওয়েদারটা খুব সুন্দর, একটা গান গাই। আমি গান? তোমাকে কে বললো আমি গান গাইতে পারি? ফেসবুক থেকে জানো। পুরো স্টক করে নিয়েছো বুঝি? মা, আগামী এতটা দিন যার সাথে ঘুরবো তার স্ট্যাটাসটা জানতে হবে না? কি গাইবো? জানো, কিছু একটা। তাহলে ঠাকুরের গান গাই। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে। আমার বিচ্ছেদ একা শহরের রাজপথে হেঁটে যায়। আমাদের কথা আছে, দেখা হবে সুবর্ণ রেখায়। অরুণ রায়। এই রেড রোডকে নিয়ে অরুণের দারুণ একটা কবিতা আছে। মানে আমার বিচ্ছেদ রেড রোড ধরে চলে যাচ্ছে সোজা, একটাই তো মানুষ যাকে সারাটা জীবন ধরে খোঁজা। দুটো লেখাতেই একটা জিনিস করে, সেটা হলো বিচ্ছেদ। সকালে তোমাকে হোটেলে নিতে আসবো। আমি অপেক্ষা করি। নমস্কার, কাকে চান? আমি বাংলাদেশ থেকে এসেছি অরুণবাবুর একটা ইন্টারভিউ ব্যাপারে কথা বলতে। আসুন 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 আসুন, দিদিভাই ভিতরে আছে, আমি এক্ষুনি ডাকছি, আপনি বসুন। জি। ডাকছি।
নবনীতা ইসলাম। নমস্কার, আপনি বসুন। বলুন। আমি বাংলাদেশের উদীয়মান পত্রিকার পক্ষ থেকে এসেছি, মানে অরুণ বাবুর একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করার জন্য। সেটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই। কিছু মনে করবেন না, আপনি ওনার মেয়ে, আমার নাম পারমিতা। কিছু আনতে বলি? কিছু লাগবে না। সে কি, আপনি প্রথমবার এলেন আমাদের বাড়িতে, তাও আবার ওপার বাংলার অতিথি বলে কথা। কিছু না খেয়ে গেলে হয় নাকি? কিছু বলছি। এত দূরের যখন অতিথি, এর পরের বার যখন আসবো না হয় নিজ হাতে কিছু করে খাইও। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু খুব একটা কিছু ভালো রাঁধতে পারি না। চাহলেই চলবে। বেশ। আচ্ছা, অরুণবাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ, উনি বাড়িতেই আছেন। ওনাকে কি একটু দেখা যাবে? আসুন। ঠিক আছে, আরেকদিন। সে কি, বাবা তো আছে বাড়িতে। ঠিক আছে। কি হলো কি ভিতরে? অ্যাপয়েন্টমেন্ট পেলে? এভাবে বেরিয়ে এলো যে? কি হয়েছে? অনেককাল আগের কথা। তখন পদ্মা নদী ছিল, চেনা ধান ক্ষেত, মাঠ ছিল, বিপ্লবে জাগা রাত ছিল, সীমান্তে সংঘাত ছিল, উল্টানো জলযান ছিল, মাটির উপর টান ছিল। তখন পদ্মা নদী ছিল। আমাদের কথা ছিল হেঁটে যাব ছায়াপথ ধরে, যেখানে ওড়ার আগে বুক ভরে দম নেয় পাখি। আমাদের মুখে কোনো উত্তর থাকবে না জানি। কিছু কথা দিনে দিনে এভাবেই থেকে যাবে বাকি। আমাদের মনে নেই সে সময় ঠিক ছিল কিনা। স্রোতে স্রোতে ভেসে যাওয়া যৌবন জটিল গ্রহ। নৌকা ডুবেছে কবে হুঁশ নেই। একা জেগে দেখি চাঁদের আলোয় ভাসে আমার এই সংসার ঘর। আমাদের ইচ্ছেরা সব তার ছিঁড়ে ফেলে যদি, বয়স ফুরলো বলে এভাবে দোষ দেব কাকে? তার চেয়ে জারি থাক আমাদের এই ভালোবাসাবাসি। বিছানা বদলে যাক পাখি আর পরীর পালকে। অসাধারণ। তোমাদের পদ্মাও কি এতটা সুন্দর? আমাদের ধর্মটা আলাদা স্যার। নদীর কাজ কিন্তু বয়ে চলা, তার কোনো ধর্ম নেই। তাই তোমাদের গঙ্গা যতটা সুন্দর, আমাদের পদ্মাও ঠিক ততটাই সুন্দর। আমি পদ্মা দেখিনি কখনো। নিয়ে যাবে আমায়?
এরশাদ আন্দোলনের জেরে বাংলাদেশ তখন উত্তাল। তরুণ সমাজের বুকে আগুন ফুটছে, আর তাদের নেতৃত্ব দিচ্ছে সাবা। বিপ্লব স্তম্ভকে ভাঙে, প্রেম নিয়ে আসে। তুমি দেখি অরুণ বাবুকে বেশ ভালোবাসো। হ্যাঁ, আমার ফেভারিট। সুনীল গাঙ্গুলি আর জয় গোস্বামীর পর আমাদের দেশের সেরা লেখক তো উনি। আমি আবার ওনার আঁকার অনেক বড় ফ্যান। ওনার ছবি আঁকা এত নিখুঁত। ওনার ফ্রেমে বন্দিগুলো এক একটা গল্প। ওনার ভেতরে কঠিন লুকোনো দুঃখ আছে। জানি। লুকোনো কষ্ট না থাকলে কি আর শিল্প হয়? আর উনি বাহ। একজন বড় শিল্পী। বাহ, এখানেও দেখি অরুণ রায়কে কোট করছো। তোমার আমার কত মিল দেখেছো? কেমন? তুমি ওনাকে ভালোবাসো। আমি কথায় কথায় মোটেও ওনাকে কোট করি না। ভালো তো বাসো। কাল ওনার একটা এক্সিবিশন আছে। ওনার ছবির এক্সিবিশন? জি ম্যাডাম, কাল কলা মন্দিরে শুরু হচ্ছে অরুণ রায়ের সোলো পেইন্টিং এক্সিবিশন। যাবেন? অবশ্যই। হ্যালো। হ্যালো, পারমিতা বলছি। হ্যাঁ পারমিতা, বলো। কাল বিকেল 4টে বাবার ইন্টারভিউ, আর তারপর আমার হাতের বানানো কুৎসিত কবিরাজি খাবার নেমন্তন্ন রইল। কুৎসিত না লাজবাব সেটা না হয় অতিথি সেবার পরেই বলবো। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। আচ্ছা। কে ছিল? অরুণবাবুর সুপুত্রী। কি বলবো? কাল বিকেল 4টায় অরুণবাবুর বাড়িতে। That's great. That's great. চল।
না। কি হয়েছে কি মৌমিতা? আমার একটা উপকার করবে সায়ান? হ্যাঁ, পারমিতাকে একটু ফোন করে বলে দেবে আজকে আমরা ওনার ইন্টারভিউটা করতে পারবো না। মানে কি? কেন? কি হয়েছে আমাকে তো বলবে। পারমিতার সাথে কথা হলো, বললাম তোমার শরীরটা খারাপ, তাই আজও যেতে পারছি না। কাল অরুণবাবুকে জিজ্ঞেস করে ওনার অ্যাপয়েন্টমেন্টটা নিলাম। ওনার যে সেমিনারটা ছিল ওটাও ক্যান্সেল হয়েছে। কিছু মনে না করলে আমাকে একটু একা থাকতে দেবে? ওকে, তোমার মুড ঠিক হলে পারমিতাকে একটা ফোন করে নিও। আরে আসুন আসুন, আপনার শরীর কেমন এখন? ভালো। আচ্ছা, বাবা অনেকক্ষণ অপেক্ষা করছে আপনাদের জন্য। আসুন। একজন নবনীতা, কি হলো? ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো, বসো। ওই চেয়ারটা টেনে নিয়ে বসো। কালই তো তোমার আসার কথা ছিল। আমি বহুক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপরে আমার মেয়ে বললো যে তোমার নাকি শরীর ভালো নেই, তুমি আসতে পারবে না। ও ও সায়ান, ফেস অফ ইন্ডিয়ার ফটোগ্রাফার। বসো। আসলে তুমি বাংলাদেশ থেকে এসেছো শুনে তোমার সঙ্গে দেখা করার জন্য আমি খুব এক্সাইটেড ফিল করছিলাম। ও দেশের সঙ্গে আমার বড্ড নিবিড় সম্পর্ক। জ্যাক, বলো কি জানতে চাও? সব সব? সব কথার ঝাঁজ থেকেই পদ্মাপাড়ের মেয়েদের চেনা যায়। সব জানতে চাও? তাহলে তো একদম গোড়ার থেকেই শুরু করি। আমার জীবনের একটা বড় অংশ কেটেছে বাংলাদেশে।
ওই যে বললাম না, ওই দেশের সঙ্গে আমার একটা খুব নিবিড় সম্পর্ক। তখনও তো কাঁটা তারের বেড়ায় ঠিকই দুই দেশের মধ্যে। হাওয়ারা যেমন অবাধে এপার ওপার করতো, মানুষও তাই। সেই অখণ্ড বাংলাদেশের গল্প শুনতাম বাবার কাছে, আর শুনে ভীষণ কষ্ট হতো। তারপর তো কাঁটাতারের বেড়া ওঠার পর তা যেন মানুষের পাঁজরের উপর দিয়ে। আমাদের বাড়ি ছিল খুলনায়, সেইখানেই আমার শৈশবের বেশিটা সময় কেটেছে। সে বড় সুখের দিন ছিল জানো, ধান খেতে দাবাদাবি করে বেড়ানো, কিংবা বর্ষাকালে কাদার মাঠে ফুটবল খেলা। কিন্তু সেখান থেকে চলে আসতে হলো, বাবার তো বদলির চাকরি ছিল। সেই জন্যে একসময় বদলি হয়ে কলকাতায় চলে এলাম আমরা সবাই। ওই রইল আমার দেশ, ওই রইল আমার খেলনা বাড়ি। বাবা কোনোদিন এই দেশটাকে নিজের বলে মনে করতে পারেন, আর মারাও গিয়েছিলেন ও দেশেই গিয়ে, সেই খুলনায় নিজের ভিটে বাড়ি। বিচ্ছেদ আপনাকে খুব টানে না? টানে মানে খুব কষ্ট হয়, খুবই কষ্ট দেয়। অনেকটা কিরকম জানো, নিজের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিলে যেরকম কষ্ট হয় সেই রকম কষ্ট। বিচ্ছেদের এই টান কিন্তু বড় নির্মম। সে দেশের সঙ্গেই হোক বা মানুষের সঙ্গেই হোক, খুব কষ্ট। এই নির্মম কষ্টের মধ্যেই আমার জীবন যাপন। কষ্ট না হলে কি সুখী হওয়া যায়? আপনার আপনার লেখালেখি, ছবি আঁকার চর্চা এসব কি ছোটবেলা থেকেই? না না, ছোটবেলা থেকে একেবারেই না। বলতে পারো এসব শুরু হয়েছে আমার মধ্যাহ্নে। মধ্যাহ্ন দুপুরবেলা? না রে বাবা, দুপুর না, মধ্যাহ্নে বলতে আমার জীবনের মধ্যাহ্নে। ধরো এই বছর 30 বয়সের সময় থেকে। তার আগে? তার আগে বর্ণমালা শিখতাম। বর্ণমালা মানে যা কিছু দেখতাম, যা কিছু ভালো লাগতো, সেগুলো খুব যত্ন করে তুলে রাখতাম। সেটি আমার জীবনের অক্ষরগুলো শেখা। তারপর যখন বছর 30 বয়স হলো, তখন সেইগুলো নিয়ে লেখার পুঁজি হিসেবে শুরু করলাম। কিন্তু সেখানেও জানো, যে কথাগুলো লেখার মধ্যে বলতে পারতাম না, লিখতে পারতাম না, সেইগুলোকে তুলে দিলাম ক্যানভাস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার বাড়তে কাল। শোনো, তুমি বাংলাদেশ থেকে আসছো শুনে বুকের ভেতরটা কিরম হুঁকু করে উঠেছে। তাই এই ইন্টারভিউটা দেওয়ার লোক আমি নিজেই সামলাতে পারবো।
তাহলে তো এবার কবিরাজির পালা। আসুন কবিরাজি? আসুন, বসুন। কি দরকার ছিল? কেমন হয়েছে খেয়ে বলবেন। দেখতে তো খুব সুন্দর হয়েছে। খেতে জানি না, আপনি নেবেন? আমি পরে। আপনার আগে খেয়ে বলবেন কেমন হয়েছে, তারপর আমি। আমার থেকে একটু দিন। পরে, ঠিক আছে? বেশ ভালো। ওটা বাবার ডাক হল, ওখানে আমরা যাই না, মানে অ্যালাউড না। বড় বড় লোকেদের এরকম হয়। আমি শুনেছি রবীন্দ্রনাথ নাকি এরকম ডার্ক রুমগুলোতে প্ল্যান চেক করতেন। কেমন হয়েছে? লাজবাব। থ্যাংক ইউ। আজকে আসি। ব্যাস, আর কিছু? চাটা? অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। আজ আপনার সৃষ্টির চরিত্রগুলো নিয়ে কিছু বলুন। চরিত্র, রবীন্দ্রনাথ একবার খুব মজার একটা কথা বলেছিলেন যে এই গল্পগুলোয় অনেক চরিত্র থাকে, কিন্তু প্রত্যেকটি চরিত্রের আবার আলাদা আলাদা গল্প থাকে। এই যেমন ধরো তুমি, আমি, আমরা আমরা চরিত্র, কিন্তু আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে। আবার এই সময়টা হলো সেই গল্প বা উপন্যাস যা এই চরিত্রগুলোকে ধরে রেখেছে। আমার নিজের লেখা একটা চরিত্র আছে আমার কাছে খুব প্রিয়, মুসাফির। আমার একটা উপন্যাস পত্র মিতালি, তারই চরিত্র। সেও এই বিচ্ছেদের যন্ত্রণাকে সঙ্গে নিয়ে জীবনযাপন করছে। তার প্রেমিকা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন তার বিচ্ছেদ হয়ে যায়, তখন সে নিদারুণ যন্ত্রণায় সুইসাইড লিখতে থাকে ক্রমাগত। কিন্তু আশ্চর্য হলো, এই সুইসাইড নোটগুলো লিখতে 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 সে আবার জীবনকে উপভোগ করতে থাকে, এবং তখন ওই সুইসাইড নোটই পরিবর্তিত হয়ে যায় কবিতায়। এই গল্পটার জন্য তো মনে হয় আপনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তিরস্কার, বিচ্ছেদের তিরস্কারটাকে সামনে চকচকে করে নিতে পারলে পুরস্কার তো মিলবে। হ্যালো, তোমার কাল টিকিটটা কনফার্ম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অকপটে এত কিছু বলবার জন্য। আপনার কাছে এই ইন্টারভিউর শেষ প্রশ্ন, মানে বাংলাদেশের সাথে কি আপনার আর কোনো সম্পর্ক নেই? আছে, তবে যা আছে তা এক কথায় সহজে বলে দেওয়া যায় না। তার জন্যে মনটাও প্রস্তুত করতে হয়। তারেক, সাবা আর আমি ছেলেবেলার বন্ধু ছিলাম আমরা। সেই যে 70-এ গেলি আর এলি। আচ্ছা, তোর জমি বিক্রির ব্যাপারটা কি হলো? না, উকিলের সাথে কথা বললাম, বললো এত তাড়াতাড়ি কিছু করা সম্ভব না। তাহলে মাস দুয়েক থেকে যেতে হবে আরো। কি বলছিস? এই ফাটিয়ে দিয়েছিস তো। তোর এই জমি বিক্রির চক্করে আমাদের রিউনিয়নটা কিন্তু খুব ভালো জমবে, হ্যাঁ কি বলিস? আমরা যদি নদীর মতো হতাম তাহলে ধর্মের কোনো রকমের ফের থাকতো না, শুধু একটাই ধর্ম থাকতো, বয়ে চল। আমাদের প্রত্যেকের ভেতরেই একটা করে নদী থাকে সাবা, নাহলে মানুষ বাঁচত না, ভালোবাসত না। পা ডুবিয়ে নদীর ঘাটে বসে বলতে পারতো না বিয়ে করবে আমাকে। সত্যি সাবা, সত্যি? এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? তারেক দাঁড়িয়ে থেকে আমার আর সাবার বিয়ে দেয়। ধর্ম নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের মধ্যে, হয়েছিল অন্য কারণ। মায়ের শরীর খুব খারাপ, টেলিগ্রাম এসেছে আমাদের এবার ফিরতেই হবে। আমাদের নাউরুন, শুধু তোমাকে, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। কি যা তা বলছো সবা? তোমার হুঁশ আছে? কি বলছো তুমি? আছে, তোমার যেমন পরিবার আছে, তোমার বাবা মা ভাই বোন, ঠিক তেমনি আমারও পরিবার আছে। আমার আছে বাংলাদেশ। বাংলাদেশের এই অবস্থায় আমি দেশ ছেড়ে কোথায় যাব বলো? আমি দেশের এই অবস্থায় দেশকে ফেলে রেখে কোথাও যেতে পারবো না। এত বড় বেইমানি আমি করতে পারবো না অরুণ। আর তাছাড়া এই বাংলাদেশ কি তোমার দেশ না? তুমি কি এই দেশের না অরুণ? তাহলে কেন শুধু আমাকেই যেতে হবে? তুমি কি থেকে যেতে পারো না? আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি দেশে থাকো না থাকো, অন্তত আমার সিদ্ধান্তটাকে সম্মান দিও। কলকাতায় ফেরার আগে এই কাঠ পেন্সিলটা সাবাকে দিয়ে বলেছিলাম, পারলে অপেক্ষাগুলো লিখে রেখো।
সেই কাঠ পেন্সিলে লেখা সাবার চিঠির থেকে আমি দুটো কথা জানতে পারি। আমার আর সাবার ভালোবাসায় জন্ম হয়েছে একরত্তি নবনীতার। আর সমাজের বদনাম থেকে বাঁচতে সাবাকে বিয়ে করেছে তারেক। নবনীতাকে সে নিজের মেয়ে বলেই গ্রহণ করেছে। নবনীতা আমার সৃষ্টি সবচেয়ে প্রিয় চরিত্র। চলো তোমাদের একটা কিছু দেখাই আছে। এসো। এসো। এই ঘরে আমি ছাড়া অন্য কেউ এই প্রথম এলো। এমনকি পারমিতাও এই ঘরে আসি না। কেন আসতে দিনে জানো? এই ঘরে আমার প্রাণ ভোমরা আছে, আমার নবনীতা। এর নামও নবনীতা, আমার নবনীতা। আমার ভাবনার রঙে একে আমি রূপ দিয়েছি। কিন্তু নবনীতার কাছ থেকে আপনি কখনো কিছু পাননি? কে বললো পাই? দেখো, এগুলো নবনীতার চিঠি। সাবাকে দেওয়া সেই কাঠ পেন্সিল দিয়ে নবনীতা প্রত্যেক বছর আমার জন্মদিনে আমাকে একটা করে চিঠি লিখে পাঠায়। আপনি কি কখনো এই চিঠির একটা উত্তর দিয়েছেন? না, কেন? আমি ওকে ভীষণ ভালোবাসি, ভয়ঙ্কর ভালোবাসি। আমি চাইনি যে ওদের জীবনে আমার জন্য আবার কোনো অশান্তি নেমে আসুক। আমার খুব কষ্ট হয় ওকে ছেড়ে থাকতে, খুব কষ্ট হয়েছে। কিন্তু একবার বাংলাদেশে চলে গিয়েও আমি দেখা করিনি, আমি ফিরে এসেছিলাম। আমি ওদের অশান্তি ডেকে আনতে চাই।
কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। কাঠ পেন্সিল ফুরিয়ে যায়, কিন্তু ফাউন্টেন পেন ভালোবাসার কালি দিয়ে বহুদিন বাঁচিয়ে রাখা যায়। এই ডায়েরিতে তোমার প্রত্যেকটা চিঠির উত্তর দেওয়া আছে। তোমাকে অনেক ভালোবাসি না, তোমাকে অনেক ভালোবাসি। বাবা, নবনীতার প্রত্যেকটা চিঠি এক একটা কবিতা। আমি পড়েছি চিঠিগুলো, ওগুলোকে এভাবে নষ্ট হতে দিও না বাবা। চৈত্রের ভর রোদ্দুরে পাখির বাসা খুঁজতে খুঁজতে সে যে হারিয়েছি, আমি নাকি তুই? তবু তোর ঠিকানা আছে, আর ঠিকানাবিহীন আমি আজ বিকেলে বেরিয়েছিলাম পাখিটা নতুন করে খুঁজবো বলে। কি আশ্চর্য, সে তো আগের ঠিকানাতেই রয়ে গেছে। জানিস, ওর একটা সংসার হয়েছে, 3টে ছানা, পাখিরাও কথা রাখে। আচ্ছা, তুই মানুষ না হয়ে পাখি হয়ে না কেন? একটা অটোগ্রাফ প্লিজ।
ও